ইরানি হামলা থেকে বেঁচে গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র। বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা বিবেচনা করলে আল আকসার মতো স্পর্শকাতর স্থাপনার নিচে সুরক্ষা গ্রহণ করা নেতানিয়াহুর জন্য অস্বাভাবিক কিছু নয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর থেকেই ইরান ব্যাপকভাবে ফুঁসে উঠেছিল ইসরায়েলের ওপরে। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়াহু কিন্তু লাপাত্তা বা নিরুদ্দেশ বলা যায়। কেউ তার মৃত্যু নিয়েও নানান ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন। এদিকে আমেরিকা থেকে তার মৃত্যু নিশ্চিত জানানো হলেও এবার এটা নিয়ে নানান ধরনের নাশকতা তৈরি হয়েছে। অনেকেই বলছেন যে মসজিদুল আকসার নিচেই এক গোপন বাংকারে লুকিয়ে আছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আসুন আমরা সরাসরি সেখানকার বিস্তারিত লাইভ আপডেট জানবো রিপোর্টার। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মিশরীয় সংবাদ মাধ্যম সাদা এল বালাদকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এই কূটনীতিক দাবি করেছেন, নেতানিয়াহু যদি সত্যিই বেঁচে থাকেন তবে তিনি জেরুজালেমের অত্যন্ত সুরক্ষিত কোনো ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন। আতিফ সালেমের অনুমান অনুযায়ী এই বাংকারটি সম্ভবত পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণের নিচে অবস্থিত। চরম উত্তেজনার সময় নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের নেতৃত্বের একটি চরম পদক্ষেপ হতে পারে বলে তিনি মনে করেন। আতিফ সালেম উল্লেখ করেন, 2023 সালেও এক বিশেষ নিরাপত্তা সংকটের সময় নেতানিয়াহু মাটির নিচে সুরক্ষিত স্থাপনায় মন্ত্রিসভার বৈঠক করেছিলেন। ইরানি হামলা থেকে বেঁচে গেল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক মৃত্যু এখন সময়ের ব্যাপার মাত্র। কেন বলছি? দর্শক, দীর্ঘ 18 বছর ক্ষমতায় থাকা নেতানিয়াহুর জনপ্রিয়তা 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর তলানিতে ঠেকেছিল। তার উপর ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে চলমান বিচার প্রক্রিয়া তাকে এমনিতেই নাজুক অবস্থায় রেখেছিল। তবে যুদ্ধের প্রেক্ষাপটে যদি গণঅভ্যুত্থানের মাধ্যমে ইরান সরকারের পতন ঘটে, তবে রাজনৈতিক এই অচলাবস্থা নেতানিয়াহুর অনুকূলে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে সেটি যে সম্ভব নয় তা তো দিনের আলোর মতোই পরিষ্কার। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আর আমেরিকার এই অন্যায় যুদ্ধে এরই মধ্যে কোণঠাসা নেতানিয়াহু। মৃত্যুর গুজব, এআই ভিডিও দিয়ে বারবার সামনে আসা নিয়ে এরই মধ্যে হাসির রোল উঠেছে। বেঁচে আছেন এমন প্রমাণ দিতেই এখন ব্যস্ত সময় পার করতে হচ্ছে নেতানিয়াহুকে। চিন্তা করেন কি একটা অবস্থা। তবে দর্শক, 5 মার্চ প্রকাশিত ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে 82% ইসরায়েলি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করছেন। তার মানে এই নয় যে তারা নেতানিয়াহুকে সমর্থন করেছেন। যদি কোনো কারণে যুদ্ধে ইরানের পরাজয় ঘটে আর এটি নেতানিয়াহুর পক্ষে যায়, তবেই পাশার দান উল্টে জনসমর্থন তার পক্ষে যেতে পারে। অন্যথায় পরিস্থিতি যে আরো ঘোলাটে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। এক বাক্যে বলা যায়, ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি বিবির রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বহু বছর ধরে ইসরায়েলের রাজনীতিতে প্রভাবশালী এই নেতা নিরাপত্তা ইস্যুকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবেই ব্যবহার করেছেন। কিন্তু একই ইস্যু এখন তার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হয় বা প্রত্যাশিত ফল না আসে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, নেতানিয়াহু দীর্ঘ সময় ধরে নিজেকে মিস্টার সিকিউরিটি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থানকে তিনি বারবার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তার দাবি ছিল কেবল শক্ত অবস্থানে ইসরায়েলকে নিরাপদ রাখতে পারে। কিন্তু বাস্তবতা হলো, যদি ইরানের সঙ্গে সংঘাত বড় আকার ধারণ করে এবং তা ইসরায়েলের নাগরিক জীবনে সরাসরি প্রভাব ফেলে, যেমন রকেট হামলা, অর্থনৈতিক অস্থিরতা বা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, তাহলে সেই নিরাপত্তা বয়ানি উল্টো প্রশ্নের মুখে পড়বে। আপনারা নিশ্চয়ই জানেন, এরই মধ্যেই যুদ্ধের প্রভাব পড়েছে ইসরায়েলিদের নাগরিক জীবনে। ইরানি হামলার ভয়ে দেশটির অফিস আদালত, সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। ইরানি ড্রোন আর মিসাইল আক্রমণের ভয়ে এখন বাংকারেই দিন কাটছে ইসরায়েলিদের। তারপরও এড়ানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধ শুরুর পর ইরানের উপর্যুপরি হামলায় ৩,৩৬৯ ইসরায়েলের নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে গত 24 ঘন্টায় আহত হয়েছেন 142 জন। আগে জানানো হয়েছিল হামলায় 15 জন ইসরায়েলি নিহত হয়েছেন। তবে গত 24 ঘন্টায় কত মানুষ নিহত হয়েছেন সে তথ্য কিন্তু গোপন রাখা হয়েছে।
তবে এই সংখ্যা নিয়ে কিন্তু খোদ ইসরায়েলিদের মধ্যে সন্দেহ আছে, কারণ আন্তর্জাতিক গণমাধ্যম সহ স্থানীয় সাংবাদিকদেরও ইসরায়েলে আঘাত হানা এলাকাগুলোতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। নেতানিয়াহু প্রশাসন কৌশলে হামলার ক্ষয়ক্ষতি আর হতাহতের সংখ্যা গোপন করছে। এ কারণে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেই ধারণা করা হয়। এই যখন অবস্থা, তখন স্বাভাবিকভাবে নেতানিয়াহুর উপর চরম বিরক্ত সাধারণ ইসরায়েলি নাগরিকরা। এরই মধ্যে যুদ্ধ বন্ধ চেয়ে বিক্ষোভ করেছে উত্তেজিত জনতা। আর এ কথা তো কারো অজানা নয়, গত 2 বছর ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের রাস্তায় প্রতি সপ্তাহে নিয়ম করে বিক্ষোভে অংশ নিত লাখো মানুষ। তার উপর লেবানন ফ্রন্টেও প্রতিরোধ গোষ্ঠী প্রত্যাশার চেয়ে বেশি শক্তি প্রদর্শন করছে। ইসরায়েলি বিমান হামলায় সেখানে 800 জনের বেশি মানুষ নিহত এবং প্রায় 8 লাখ মানুষ বাস্তুচ্যুত হলেও সশস্ত্র গোষ্ঠীটির আক্রমণ অব্যাহত রয়েছে। সব মিলিয়ে লেবানন সীমান্তের ইসরায়েলিরাও এখন জীবন নিয়ে দৌড়দৌড়ি করছেন। নেতানিয়াহু এবার অঙ্ক কষতে ভুল করেছেন। তিনি ভেবেছিলেন নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর যেভাবে হামলা চালিয়ে ইসরায়েলিদের চোখে হিরো হয়েছেন, তেমনি এবারও ইরানের উপর হামলা করে নিজের ইমেজ আরো শক্তিশালী করবেন। তবে হয়েছে বুমেরাং। এখন তার গদি নিয়ে টানাটানি শুরু হয়েছে। যুদ্ধের চেয়েও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আল্ট্রা অর্থোডক্স বা অতি গোঁড়া ইহুদিদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের অব্যাহতি। 7 অক্টোবরের পর লাখ লাখ রিজার্ভ সেনাকে গাজা ও লেবাননে দীর্ঘ সময় দায়িত্ব পালন করতে হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলার পর আরও 1,60,000 রিজার্ভ সেনাকে তলব করা হয়েছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধ করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে যে অতি গোড়া ইহুদি তরুণরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার অজুহাতে যুদ্ধে অংশ নিচ্ছে না। সব মিলিয়ে ইরানের সঙ্গে চলমান সংঘাত নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক ধরনের ডাবল এজড সোর্ড। এটি যেমন তার নেতৃত্বকে শক্তিশালী করতে পারে, তেমনি বড় ধরনের রাজনৈতিক পতনের কারণ হতে পারে। যুদ্ধের ফলাফল, এর সময়কাল, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে নির্ধারিত হবে তার ভবিষ্যৎ। এক কথায় ইরান ইস্যু এখন শুধু আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন নয়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কয়েকদিনের মিসাইল অ্যাটাকের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েল। ঠিক এই আঘাতকে প্রতিবাদ হিসেবে গ্রহণ করেছে আমেরিকা। আমেরিকাও ব্যাপকভাবে ইরানের উপরে ফুঁসে উঠেছে। কি ঘটতে যাচ্ছে বিশ্বে আমাদের এই যুদ্ধের মাধ্যমে, বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে। গণমাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, রাশিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোস্তফা খামেনি, বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা। এখন এটার কোনো স্বীকৃতি নেই, তবে কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আল জারিদার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ঘটনাটা একেবারে উড়ায়ও দেয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে মোস্তফা খামেনিকে বাঁচানোর জন্য ইরান এখন সর্বোচ্চ চেষ্টা করবে, ইরানের বন্ধু রাষ্ট্রগুলো চেষ্টা করবে। যেই কাজগুলো করা দরকার মোস্তফার নিরাপদে থেকে, সেই কাজগুলো যদি তিনি করতে পারেন, তাহলে রাশিয়া থাকুক বা চীনে থাকুক কোনো সমস্যা নেই। কিন্তু মোস্তফাকে এখন বেঁচে থাকা দরকার। বেঁচে থাকা দরকার ইরানের জন্য, বেঁচে থাকা দরকার রাশিয়া এবং চীনের স্বার্থে। অনেকগুলো আন্তর্জাতিক কার্যক্রম এখানে দাঁড়িয়েছে। সুতরাং সেই অর্থে যদি মোস্তফা রাশিয়ার কোনো হাসপাতালে চিকিৎসাধীন থাকে, এটা অবাক হবার কোনো কারণ নেই। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মার্কিন এবং ইসরায়েলের হামলায় আহত হয়ে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আল জারিদার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানোর পরপরই মোস্তফা খামেনিকে মস্কোতে নেওয়া হয়। গত 12 মার্চ টেলিফোনে 2 নেতার কথা হয়। পরে ওই দিন রুশ সামরিক বিমানে মস্কো পৌঁছান তিনি। এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এটা আরেকটা কারণও হইতে পারে যে যেহেতু কুয়েতের গণমাধ্যম প্রকাশ করেছে কুয়েত এখন আক্রান্ত ইরানের দ্বারা, সুতরাং মোস্তফা খামেনি নেই দেশে, এটা যদি প্রচার হয় তাহলে ইরানের বাহিনী, জনগণ তারা মনোবল হারাবে। আমি আগেই বলেছি যে এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক লড়াই। যারা মানসিকভাবে শক্তিশালী থাকবে তারা জিতবে।
সমরাস্ত্রের চেয়ে সামরিক শক্তি থেকে এখন মনস্তাত্ত্বিক শক্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে। তো এখন সেই একটা কারণ হইতে পারে, আবার এটা রণকৌশলের অংশ হইতে পারে যে মোস্তফা খামেনি যদি মস্কোতে থেকে নির্দেশনা দেয় তার বাহিনীকে, দেশকে, তাহলে তিনিও সুরক্ষিত থাকলেন আর বাহিনী প্রয়োজন মতন সমস্ত নির্দেশনা পেতে থাকলো, কোনো ক্ষতি নেই। তো সেই কৌশল হতে পারে। এখন ঘটনাটা কোনটা সত্য বোঝা যাচ্ছে না। মোস্তফা খামেনিকে ঘিরে অনেক রহস্য। আজকের টেলিগ্রাফ একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে কিভাবে তিনি বেঁচে গেলেন। মাত্র কয়েক মিনিট আগে তিনি ওই প্রাসাদ থেকে বের হয়েছিলেন, তখনই ক্ষেপণাস্ত্র আঘাত আনে 9:38 তো কয়েক মিনিটের জন্য তিনি বেঁচে যান এবং তারপর তিনি আবার যখন যান তখন আবারও ক্ষেপণাস্ত্র হয়, তখন তিনি পায়ে আঘাত পান। তার আরেক ভাই মুস্তফা খামেনি, তিনিও কিন্তু বেঁচে গেছেন। তিনি ওই প্রাসাদের পাশে কোথাও ছিলেন, তার স্ত্রী সহ তিনি বেঁচে যান। তো অলৌকিকভাবে বেঁচে যাওয়া, তো এই বেঁচে যাওয়াটা অলৌকিক হলেও এখন তাকে এটা বাস্তবসম্মত করা, বাঁচিয়ে রাখা। ইরান যদি রক্ষা পায় তাহলে এখানে আমেরিকা ইসরায়েল পরাজিত হবে। এটা চীনের স্বার্থে, রাশিয়ার স্বার্থে এবং ইরানের জনগণ তো বটেই। কারণ এত বড় আগ্রাসন যদি সফল হয় তাহলে বিশ্বে আর কারোর স্বাধীনতা, সার্বভৌমত্ব বলে কিছু থাকবে না। দেখলেন না আজকেই কিউবার শাসককে ক্ষমতা ছাড়তেই হবে, হুমকি দিচ্ছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য তাকে তুলে নিয়ে আসা হয়েছে। এই কর্মকাণ্ডগুলো বাড়তেই থাকবে। আজকে একজন বিশ্লেষক বলেছেন আমেরিকা। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।